হুম, রোমান্টিক। শুভ্র তুলির মন খারাপ দেখে হাসলো, বলল, ঠিক আছে, তুমি আমার বাড়িতে আসলে বুকশেলফের একটা অংশ খালি করে রাখবো, সেখানে তোমার রোমান্টিক বইগুলো রাখবে। তবে প্লিজ আমাকে পড়তে ফোর্স করবে না, আমি এসবে নেই। তুলি শুভ্রর কথার ধরন শুনে হেসে উঠল। শুভ্র বলল, কোনো ইউনিক ইচ্ছে আছে যেটা ফুলফিল করতে চাও? তুলি ভাবলো, তারপর উত্তর দিল, একটা না, কয়েকটা আছে। বলো সেসব। প্রথমত, আমি আমার কোনো এক জন্মদিনে বয়স অনুযায়ী অনেকগুলো রোমান্টিক বই পাবো। আর সেকেন্ড, আমি তারা খসা দেখতে চাই, জীবনের একবার হলেও দেখতে চাই। আর থার্ড, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? তুলি উত্তর দিল, হুম, কেন বলা যাবে না এটার কারণটাও বলা যাবে না, প্লিজ ফোর্স করবেন না। ঠিক আছে। তুলি শুভ্রকে জিজ্ঞেস করলো। আপনার ইচ্ছে। শুভ্র মাথা চুলকে খানিক হাসলো, তারপর বলল, ফার্স্ট অফ অল, জীবনে একবার আম্মু, আমি আর যে বউ হবে তাকে নিয়ে হজ করব। আম্মুর খুব ইচ্ছে হজে যাওয়ার। সেকেন্ড, একদিন অনেকগুলো ছুটি পাবো, তারপর দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখব, মানে ট্রাভেলিংয়ের শখ। আমার আপাতত কোনো থার্ড ইচ্ছে নেই। আমি ইচ্ছে কম রাখি, যা রাখি সেটা পূরণ করার ট্রাই করি অল টাইম। বেশিরভাগ পূরণ করেছি, এ দুটো বাকি আছে শুধু। হজ তো পূরণ করতেই পারতেন। শুভ্র মৃদু হাসলো, বলল, বউ কোথায় পাবো? বিয়ে তো আজ করলাম, ইনশাআল্লাহ আরো 4 থেকে 5 বছর পর এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। তুলির বুকটা প্রশান্তিতে ভরে গেল। শুভ্রর প্রতি সম্মান যেন দ্বিগুণ বেড়ে গেল। মানুষটা এত ভালো কেন? তার চেহারার দিকে তাকালে তুলি আকণ্ঠে ডুবে যায়, আর উঠে দাঁড়ায় না, জো হয় না। আর উঠে দাঁড়াবার জোর হয় না। মানুষটার হাসি, কথা বলার ভঙ্গিমা, ভ্রুকুচকে তাকানো, অ্যাপ্রন পরে করিডোর দিয়ে হাঁটা, তুলিকে তুমি বলে সম্বোধন করা, তার নরম গলা সহ এই সবকিছুর প্রতি তুলি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে। শুভ্র মানেই এক আকাশ আসক্ততা। তুলি ইদানিং সেটাই বিশ্বাস করতে বসেছে। শুভ্রর কথা শুনে তুলি মৃদু স্বরে বিড়বিড় করলো, ইনশাআল্লাহ, আল্লাহ আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন। শুভ্র মৃদু হেসে বলল। আমি তুলি কদিন হলো ক্লাস ওয়ার্ক পড়াশোনায় ভীষণ ব্যস্ত দিন পার করছে। আকদের পর শুভ্রও ব্যস্ত। দুজনের কথাটাও তেমন একটা হয় না। তবে আজ ওয়ার্ডে ক্লাস নিবে শুভ্র। তুলি অন্যদিন মুখে পানি ছিটিয়ে আপনার গায়ে দৌড়ায় ওয়ার্ডে। তবে আজ তুলি কেন যেন খুব সময় নিয়ে ফেস ওয়াশ করলো, মুখে ক্রিম দিল, ঠোঁটে টিটেন্ট লিপ বাম দিল। ওয়ার্ডের সাজগোজ তুলি তেমন করে না, তবে শুভ্র আসছে আজ। তুলি চায় না তাকে দেখতে কোনো কবরস্থান থেকে উঠে আসা দেহ মনে হয়। শুভ্র ক্লাস নিচ্ছে। ফর্মাল গেটআপে শুভ্রকে বেশ দেখাচ্ছে তুলির কাছে। তুলি বারবার চোখ দিয়ে তুলি বারবার চোখ দিচ্ছে শুভ্রর দিকে, অথচ শুভ্র এখনো অবধি তুলির দিকে একটি বারো তাকায়নি। তুলি বিরক্ত হলো। ভাব দেখানো হচ্ছে তাকে। তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একটাবারও প্রশ্নের দিকে তুলি তারপর রেগে গিয়ে নিজেও আর একটা বারো শুভ্রর দিকে তাকালো না। শুভ্র একটা বেডের পাশে দাঁড়িয়ে রোগী দেখছে। রোগীর চোখ দেখতে দেখতে সে স্টুডেন্টদের প্রশ্ন করলো। হিস্ট্রি নেওয়া হয়েছে পেশেন্টের? সবাই উত্তর দেওয়ার আগে একটা মেয়ে ভিড় ঠেলে এগিয়ে এসে ঠিক শুভ্রর কাছে এসে দাঁড়ালো। তারপর এলিয়ে এলিয়ে বলল, হ্যাঁ স্যার। শুভ্রর এত কিছু খেয়াল নেই, সে রোগী দেখতে ব্যস্ত। রোগীর দিকেই সকল মনোযোগ তাক করে সে প্রশ্ন করলো। হিস্ট্রি বলে যাও একটা একটা করে। একটা ছেলে বলল। শুভ্র এবার জিহ্বা দেখলো রোগীর। মেয়েটা এবার আগ বাড়িয়ে বলল, স্যার আমি ওনাকে ফল পাকড় খেতে বলেছি। আই থিঙ্ক অ্যানিমিয়া পেশেন্ট। শুভ্র এবার সোজা হয়ে দাঁড়ালো। তুলি মেয়েটার এত বেলেল্লাপনা দেখে জ্বর পুনরায় বিরক্ত। আঙুলের ডগায় কলমটা পিষে ধরলো। রাগ মেটানোর জন্য নিজেই নিজের দাঁত দিয়ে জিহ্বা কামড়ে ধরলো। শুভ্র এতক্ষণ এত সব লক্ষ্য করেনি। তার মাইন্ড আপাতত ডাইভার্ট। শুভ্র মেয়েটাকে বলল, এসব আই থিঙ্ক ইউ থিঙ্ক দিয়ে পেশেন্টের চিকিৎসা করবে? এভাবে পেশেন্টকে তার রোগ ডিসক্রাইব করলে পেটাবে ধরে। শিওর হয়ে বলতে পারলে রোগের চিকিৎসা করবে, না হলে না। এভরিওয়ান গট ইট?
সবাই মাথা নাড়ালো। শুভ্র পেশেন্টের দিকে তাকালো। এবার সুন্দর করে মিষ্টি হেসে পেশেন্টকে বলল, চাচা, আপনার শরীরে রক্তশূন্যতা আছে, ব্লাড ট্রান্সফিউশন লাগাতে পারে। আমি সিস্টারকে বলে যাচ্ছি, সে কয়েকটা পরীক্ষা করে আমাকে জানাবে। গ্রামের এই বৃদ্ধ লোক ভয় পেয়ে গেলেন। বললেন, শুভ্র মাথায় হাত বোলালো, বলল, না, চিন্তা নেই, আপনি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এখন রেস্ট নিন, সিস্টার এসে বাকি সব জানাবে আপনাকে। মেয়েটা আবারও আগ বাড়িয়ে এলো। তুলির দূর থেকে কোণা চোখে মেয়েটাকে তুলি দূর থেকে কোণা চোখে মেয়েটার কাজ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বেয়াদব মেয়ে, শুভ্রর সঙ্গে লাইন মারছে। তুলির ইচ্ছা করছে মুখের উপর মেয়েটাকে কয়েকটা কথা বলে দিতে। সাহস কত তার বরের সঙ্গে ঘাসাঘাসি করছে। তুলি অবাক হলো নিজের চিন্তা ভাবনায়। তুলি কবে থেকে শুভ্রের প্রতি এতটা অধিকার প্রবণ হয়ে পড়ল? অবশ্য হবেই না কেন, বরের ভাগ কোন বাঙালি নারী বা দিয়েছে? শুভ্র বলল এবার সবাইকে, আজ বাসায় সবাই এনিমিয়া নিয়ে ডিটেলসে পড়বে। ফার্স্ট ইয়ারের পড়া ঝালাপালা করবে আবার। উই উইল ফাইন্ড আ লট অফ পেশেন্ট উইথ দিস কেস। আজকের মতো ওয়ার্ড শেষ। গো এভরিওয়ান। শুভ্র ওয়ার্ড ছেড়ে চলে গেল। তুলি কি মনে করলো? সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল ওয়ার্ড থেকে। শুভ্র করিডোর দিয়ে হাঁটছে, হাতে ফোন। কাকে কল লাগাচ্ছে? তুলি এক দৌড়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র আশেপাশে কাউকে হঠাৎ উপলব্ধি করে তাকালো। তুলিকে দেখে শুভ্র অবাক হলো, তারপর হেসে বলল। কি ব্যাপার? সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর একটু কাছে ঘেঁষে শুভ্রর হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে আবারও এক দৌড়ে সামনে চলে গেল। শুভ্র হতভম্ব হয়ে চিরকুট হাতে তুলির যাওয়ার দিকে চেয়ে আছে। মেয়েটা এত উড়নচণ্ডী, শুধু চঞ্চলতা আর চঞ্চলতা। এলো আর গেল, মাঝখানে ঝড় বয়ে গেল। শুভ্রর হাতের চিরকুটের দিকে তাকালো। চিরকুট দেওয়ার কারণ বুঝতে পারলো না শুভ্র। হালকা হেসে চিরকুট খুলে দেখলো সেখানে খুবই বিশ্রী হাতের লেখায়, আপনি বিবাহিত, এরপর ওয়ার্ক ক্লাসে কথাটা মাথায় রাখবেন, ওকে? শুভ্র প্রথম দফায় অবাক হয়, চিরকুটের দিকে চেয়ে থাকলো। চিরকুটের অর্থ বুঝতে তার বেশ সময় লাগলো। যখন বুঝতে পারলো বিস্মিত হলো, বড় বড় চোখে সামনে তাকালো, তুলিকে খুঁজলো। তুলি ততক্ষণ পগার পার। শুভ্র দুই হৃদয়ের মাঝখানে আঙুল চেপে শব্দ করে হেসে ফেলল। তুলিও পারে, লক্ষ্য করেছে। তবে বিয়ে হতে না হতেই মেয়েদের মধ্যেও কি বউ ভাব চলে আসা কি কোনো রিফ্লেক্সের মধ্যে পড়ে? হয়তো। শুভ্র গাড়ি ঘোরালো, তারপর গাড়ি থেকে নেমে সোজা বাসায় উঠে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল এসে এক রমণী। রমণী কেউ না, বরং তুলি। শুভ্র তুলিকে এখন বাসায় দেখে জরপনারায় অবাক হলো। মুখে হাসি টেনে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি এখানে? আম্মু ডেকেছে? শুভ্র প্রচন্ড ঘেমে আছে। গাড়িতে এসে থাকা সত্ত্বেও সে ঘেমে একাকার। গরম বোধহয় আজকে খুব বেশি পড়েছে। তুলি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শুভ্রর সামনে ধরল। শুভ্র পানি হাতে নিয়ে মিষ্টি করে বলল, থ্যাঙ্কস, খুব তেষ্টা পেয়েছিল। তুলি মৃদু হেসে মাথা নাড়ালো। বুঝেছি আমি। শুভ্র আরো একবার প্রশ্ন করবে, তার আগেই রুম থেকে বেরিয়ে এলেন আফরোজা। শুভ্রকে দেখে তার পাশে গিয়ে বসলেন। শুভ্র মাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আজকেও তুলিকে পড়া বাদ দিয়ে এখানে ডেকে পাঠিয়েছ আম্মু? ওর সামনে এক্সাম আছে, তুমিও না? আফরোজা কিছু বলবেন তার আগেই তুলি শুধরে দেবার ভঙ্গিতে বললেন, না না, আন্টি ডাকেননি, আমি এসেছি। আমার আন্টির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল। শুভ্র তুলির দিকে তাকালো। মায়ের প্রতি তুলির এমন মনোভাব শুভ্রকে আকৃষ্ট করলো ভীষণ। শুভ্র উঠে দাঁড়ালো, পানির গ্লাস সোফার টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু, চা পাঠিয়ে দিও প্লিজ। যা তুই, আমি পাঠাচ্ছি। শুভ্র শার্টের বোতাম খুলতে খুলতে রুমে চলে গেল। শুভ্র যেতেই আফরোজা তুলির দিকে তাকালেন, বললেন, তুই চা বানাতে পারিস? শুভ্রকে আজ চা তুই দিবি, দৌড়ে যা তো। তুলি আফরোজার কথা বলার ধরন দেখে হেসে উঠল। দু হাতে আফরোজাকে শক্ত করে জড়িয়ে ধরে আফরোজার গায়ের খানিকটা নিয়ে আদর গলায় বলল, আন্টি, তোমার কথা শুনলেই না আমার খুব আদর আদর লাগে, জানো? আফরোজা হাসলেন, বললেন, তাই বুঝি?
হ্যাঁ, একদম তাই। তুলি চুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুই আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলে ডাকিস তো। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে মজা লাগে না। তুলি হেসে ফেলল। কি চমৎকার আবদার! নেই কোনো জোর জবরদস্তি, শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে, আম্মু ডাকবো। এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এক্ষুনি ক্লাস নেওয়া শুরু করবে দুজনের। আফরোজার মনে পড়ল, তিনি তাড়া লাগিয়ে বললেন, দ্রুত যা, দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল। আফরোজাও পেছন পেছন চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলির চা বানানো দেখছে। মেয়েটা রান্নায় কি পটু! ইয়াসমিন বলেছে শুভ্র তুলির চায়ের প্রশংসা করেছিল সেদিন। যাক, রান্না নিয়ে আফরোজার চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলে রান্না করবে, আর সঙ্গে কয়েক কাপ চা বেশ জমবে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি ওড়না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছেন। আফরোজা হঠাৎ কি মনে করে বললেন, এই তুলি শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ভেবা চাকা খেয়ে গেল। তুলির মনে পড়ল, এই নিয়ে দুবার সে শাড়ির কুচি বেজে শুভ্রর গায়ের উপর পড়েছে। ভাগ্যিস শুভ্র ধরে ফেলেছে দুইবারের দুবারই, না হলে হাত পা ভেঙে কি লজ্জার কাণ্ড ঘটত। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না আম্মু, বারবার কুচি বেজে পড়ে যাই। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত টেনে ধরে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দেব কিভাবে শাড়ি পরতে হয়। একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসলো। আফরোজার শাড়ি আর দু কাপড় আনলেন। তুলি বলল, কিন্তু চা? কিচ্ছু হবে না, বলো কাশুক, ততক্ষণে তোর শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি খুব পছন্দ করে, জানিস? তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে যাবে। ইস, লজ্জায় এক্ষুনি তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে? আফরোজের কথা মতো তুলি চা বানালো শুভ্রর জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাতে হঠাৎ আফরোজা থামালেন, বললেন, তুলি দাঁড়া তো, তোর মধ্যে কিছু একটা মিসিং, আমি বুঝতে পারছি কি, আমি নিয়ে আসছি ঘর থেকে। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বোকা বোকা চেহারায় মাথা দোলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলির টিপ দেখে অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময় পরে তুলি, আজ একদমই মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্য ইদানিং তুলির মন একটু খুইয়ে খুইয়েই থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দু ভ্রুয়ের মাঝখানে সেটে দিলেন। মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না, জানিস তুলি, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়, আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তাম। এখন আর পড়ি না, শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে? তবে তোর তো শুভ্র আছে, আমার এখান থেকে টিপ নিয়ে পরবি, আর পরে শুভ্রকে দেখাবি। তারপর শুভ্র বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে, একই ঘটনা পুনরাবৃত্তি হবে। তুলির চোখ জলে ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মায়ের জন্য তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনি তুলির প্রতি। তুলি মৃদু হাসলো, টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চাটা ঠান্ডা হচ্ছে আম্মু, যাই। হ্যাঁ যা যা। তুলি হেসে চা নিয়ে শুভ্রর রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে। টাওয়াল সোফার উপর ফেলে রাখা, ভেজে টাওয়াল এভাবে ফেলে রেখেছেন। তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল। চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলল। তুলি ভেতরে ঢুকলো। শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রর হাতে ধরালো। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফায় থেকে ভিজে টাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো এসব। মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভেতরে ঢুকলো। শুভ্র ডাকলো। তুলি, তুলি জবাব দেয়। বলুন। শুভ্র মৃদু হেসে বলল। এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারলো না শুভ্রর কথার অর্থ।
তুলি প্রশ্ন করল। সংসার গোছাচ্ছি। নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্রর কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল, আড়ষ্ট ভঙ্গিতে বলল। তেমন কিছু না, অভ্যেস নেই এভাবে। সোফা ভিজে যাবে দেখে। ইটস ওকে, কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তোমারই। তুলির কথাটা যে কি ভালো লাগলো বলা অসম্ভব। দুচোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপ টি টেবিলের উপর রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্রর এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনকভাবে তুলি এবারও এক পাও পেছালো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির, গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল। ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারল না শুভ্র, তার আগেই তুলি মুখ ফসকে বলে ফেলল। নো। শুভ্র অবাক হলো, বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেলল। কি অধৈর্য মেয়েটা! শুভ্র মুখ এগিয়ে আনলো, তুলির বুকের ভেতরটা টিপ টিপ করছে, চোখ আবেশে বুঝে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকা, হাত উঁচু করে তুলির হৃদয়ের মাঝখানে আঙুল চাপলো। তুলির সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল। শুভ্র হালকা হেসে সরে দাঁড়ালো। তুলি ফ্যালফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল। টিপ সোজা করে পড়বে, বাঁকা করলেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এইভাবেই চেয়ে রইল। শুভ্রও তাকালো। পরপর তুলির হুঁশ ফিরল, দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। দরজার এপাশে এসে দরজার হাতুলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধহয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে, এমন ভাবে কথা বলে যে তুলির দুনিয়া এফোর ওফোর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে। আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। Your hide and seek game is not working. শুভ্রর আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র উপাস থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার তোরা যা। ডাক্তার ফারহান আকুতির স্বরে বলল। ভাই ট্যুর দেওয়া লাগবেই এবার, ভাই ট্যুর দেওয়া লাগবে এবার, বউ না হলে আর খাটে জায়গা দেবে না, চল না। শুভ্র মাথার চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল। তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফও যাচ্ছে কিন্তু বউ নিয়ে, তাহলে তুই বাদ যাবি কেন? ফ্যামিলি ট্যুর হয়ে যাবে, চল। শুভ্র আবারও মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলির তো কয়েকদিন বন্ধ আছে সামনে পুজোর জন্য, শুভ্রর ছুটি। তুলিকে নিয়ে একটা প্ল্যান করা যেতেই পারে। সেটা হলে দুজন দুজনকে জানা ব্যাপারটা আরো ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার। শুভ্র তাই বলল। আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে, জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগোলো। বসার ঘরে যেতে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না, তার আম্মু সিরিয়াল দেখেন। শুভ্র এতেই অভ্যস্ত, কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখবে সেটা দেখে, কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলি যে সিরিয়াল দেখে সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে। তুলি, টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল, পরপর বলল। না, সিরিয়াল দেখা কিসের তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন এসব মানুষের ওপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু, তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল। টিভি বন্ধ করলে কেন? আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব বলল। ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখোনি? একটা দেবো ধরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে। তুলি আর আফরোজা দুজনেই এবার একসঙ্গে বলে উঠলেন। প্রজা তুলি, কিন্তু আমরা তো দেখি, আমরা মানুষ না? শুভ্র দুজনের কথার বলার ভাষা হারিয়ে ফেললো, নিজেকে সামলে বলল। আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে, যেটার জন্য এসেছিলাম। তুলি, একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে।
শুভ্রর আচমকা কথায় আফরোজা এবং তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন যেমন, মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আছেন দেখে তুলি কাতর চোখে আবারও শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে। পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্রর মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠল। বোকার মতো হাসার চেষ্টা করে বলল, আম্মু, ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থামলো, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলেন, তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি শুভ্রর ঘরে বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো, বউ এসে ধুয়ে দেবে। তুলি শুনলো, মনে মনে হাসলো। কি সুন্দর বাহানা। শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্রর তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি। বুঝতে পারলো সে। নত মুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। তুলিও গেল কিছু সময় পর। দুজন যেতেই আফরোজা আবার টিভি চালালেন। তুলি শুভ্রর ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভেতরে পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতেই হাঁটা থামিয়ে চটজলদি বলল, এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখেই অপ্রস্তুত গলায় প্রশ্ন করল। তুলি মৃদু হেসে মাথা নাড়ালো। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দিবে। তথাকথিত ঠোঁটকাটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভেতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ নয়, তেমনি শুভ্রেরও নয়। তুলির শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়েই যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন না, এবার কি বলতে ডেকেছিলেন? ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলি হাত গুনে দেখলো, তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও, গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবে। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকি সময় তুলি পড়াশোনায় দিতে পারবে, আর শুভ্র ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল। তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল। শুভ্রর কথা বুঝতে তার বেশ সময় লেগে গেল। যখন বুঝলো লজ্জায় মিয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি উত্তর দিল না। মাটির দিকে চেয়ে স্থির হয়ে রইল। শুভ্র বুঝতে পারল না তুলির মতিগতি। শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইলো। বুকটা আবারও টিপ টিপ করছে। মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল, যাবো। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে। এই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দুলালো। সেটাও এক কথা। আচ্ছা আমি দেখছি। আন্টি, সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কি না। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেয়া হচ্ছে। শুভ্র হাসির শব্দে তাকালো। তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেললো। শুভ্র ভ্রু কুঁচকে বলল, নাম্বার? তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো। ও পাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলো। শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্র কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বলল, হ্যাঁ বলো শুভ্র।
শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পুজোয় 10 দিনের জন্য। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়ে বলেছে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন। এভাবে উঠিয়ে দেওয়ার আগেই মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, কি মনে হয় আঙ্কে বাবা দিবেন? তুলি শুভ্রর বাবার বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলল। বলল, শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল, সেরকম কিছু না, প্রথম প্রথম অভ্যাস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি, ট্রাই করছেন দেখেই ভালো লাগছে আমার। শুভ্র হালকা হাসলো। মিনিট পরে শুভ্রর ফোনে শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বললেন, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা, যাও তাহলে। খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরো টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র বলল, রাজি তারা, তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমিও আমার সব কিছু গুছিয়ে নিব। কিন্তু আম্মু, আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো নেই এখন। আম্মুকে সাথে নিয়ে যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল। আফরোজা শুভ্রর আসার আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসলো। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার ন্যায় বলল, সাজেক যাচ্ছি আমি, তুলি আর তুমি দ্রুত ব্যাগ গোছাও। তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরা যা না। কেন? আমাদের সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর, জানো? আরে এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছা নেই। তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানতেই পারছে না। নাছুর বান্দার মতো করছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্রর চুলে হাত বুলিয়ে বললেন, শোন শুভ্র, এটা তোর আর তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, চেনা জানা হবে, এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন, তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না। শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বুয়া তো নেই এইবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করার থাকার জন্য। এই সুযোগে থেকে আসি কদিন, তোরাও ঘুরে আই। আমাদের তিনজনের সময়ও ভালো কাটবে এই 1 সপ্তাহ। তাহলে আমরাও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। গতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয় না, জানিস? শুভ্র মায়ের জোরাজুরিতে রাজি হলো। শেষ অব্দি আফরোজার ছেলের কপালে চুমু খেয়ে বললেন, ঘুরে আয় তোরা, ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে, মেয়েটাকে এই বিয়ের সম্পর্কে আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথার পেছনে চুলকে বলল, আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আমি শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারবে। আফরোজা বাচ্চাদের ন্যায় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটুন হয় তবে মায়েদের স্পিকারই হতে হয়। যা তো এবার দ্রুত ব্যাগ গুছিয়ে নে। তুলি বড্ড ঘুম কাতুরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনোদিন সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করার সব সকালেই করে। রাত মানেই তুলির কোল বালিশ নিয়ে আরাম করে ঘুম। গতকাল শুভ্রদের বাসা থেকে ফেরার পর আর 8 ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে আশায় বাসায় এসেই দরজায় খুঁড়িয়ে তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর পর টানা 2 দিন ঘুমিয়ে তুলির তেমন আরাম মেলেনি।
সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30। তুলি এখনো ঘুমের মধ্যেই সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুমে কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিক ফিরে শুতেই আবারও কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরলো। হ্যালো বলতেই ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্রর ছিল। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরো একবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো। বলল, কথা বলেন না কেন, কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো, গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়েনি এখনো তুলি? না ছাড়লেও উঠতে যে হচ্ছে। আমাদের আজকে সাজেক যাওয়ার কথা না? শুভ্রর কথা শুনে এক লাফে উঠে বসলো তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বারটা দেখে নিল। শুভ্র লাইন নিয়ে দেখেই তুলি চটজলদি সালাম করে বসলো। শুভ্র সালামের উত্তর দিল। তুলি একবার ঘড়ি দেখলো। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিহ্বা কামড়ে বলল, সরি, দেরি হয়ে গেছে না? 10 মিনিট টাইম দিন আমায়, আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশন কোনটা? হ্যাঁ অবশ্যই, বাস স্টেশন হলো শুভ্র বাস স্টেশন। চলে যাও দ্রুত। কৌতুক করে বলল শুভ্র। তুলি ভেড়াচাকা খেয়ে গেল। কি বললো শুভ্র ঘুমের ঘোরে? কিছুই বুঝলো না তুলি। বোকার মতো করে বলে বসলো। শুভ্র বাস স্টেশন? শুভ্র হাসলো এবার, বলল, ইয়েস, ইওর পার্সোনাল বাস স্টেশন। শুভ্র বাস স্টেশন আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না, ওই টাইম এখনো নাই। তুলি বুঝলো এবার, হেসে ফেললো ও। ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানায় ছটপট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জোবায়েরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো। আম্মু, ও আম্মু ওঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল, শুভ্র স্যার এসেছেন, আমায় নিচে নামতে বলছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলেই বসলেন তুলির যাওয়ার কথা। বললেন, তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল। তারপর বলল, সাজেক যাচ্ছি, আমি রেডি হচ্ছি, তুমি এসো। দরজা লাগাবে? তুলি কথাটা বলেই দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পর ইয়াসমিন ঘুমের ঘোরে হেলে দুলে একটা ডিম সেদ্ধ নুন মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরের বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল ঝাড়ছে। এই ফাঁকে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনো রকম ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাঁটা বেঁধে নিল। মুখে সাধারণ সাজ দিল। এসবের মধ্যেই শুভ্রর কল এলো। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল, হ্যাঁ, বের হবো। হ্যাঁ, নিচে আছি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাইরে গেল। ইয়াসমিন দরজার সামনে তুলির শরীরে দোয়া করে ফু দিয়ে দিলেন। তারপর বললেন, সাবধানে যাবি, আর শুভ্রর সাথে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওখানে গিয়ে তোর শাশুড়িকে কল দিয়ে জানিয়ে দিবি তোরা বুঝেছিস। শুভ্রর খেয়াল রাখবি। শাশুড়িকে কল করে বারবার জিজ্ঞেস করবি। মায়া বাড়বে আর তার। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি। ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নিবি। বারবার করে বলে দিচ্ছি, শুভ্রকে নারাজ করবি না, চিল্লা পাল্লা দৌড়ঝাঁপ করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে পড়ল। শুভ স্যারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু? কই, আমাকে নিয়ে তো এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন, যখন নিজের মেয়ে বিয়ে দিবে তখন বুঝবে। তুলি পায়ে জুতো পরতে পরতে বলল, সে অনেক দেরি। আচ্ছা আসি এখন, ভালো থাকবে, বাই। তুলি গাড়ির সামনে এলে শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল।
শুভ্রর এই ছোট্ট কাজে তুলি খুশি হলো ভীষণ। মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে। শুভ্র বলল, আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি, ওখান থেকেই মেইনলি বড় গাড়ি করে যাব সবাই। ঠিক ঠিক আছে। সকালের তীব্র বাতাসে তুলির চুল উঠছে, বারবার শুভ্রের মুখে উপর পড়ছে। তুলির চুল থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল কিছু সময়। আরো কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচার জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল, আছে তুলি, তোমার চুল। তুলি জানলা থেকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রর মুখে সব চুল উঠছে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতে বলল, সরি, আসলে আমার চুল অনেক সিল্কি, বাঁধলেও না ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো, বলল, আমার মন্দ লাগেনি, পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে, তারা এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে গেল। সাদা শার্টের হাতা ফোল্ড করে কনুই অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতের পুরুষালী লোক। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে। আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রর হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করলো না, শুধুমাত্র মৃদু হাসল। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডাক্তার ফারহান এবং তার ওয়াইফ এখানে। তুলিকে তারা আজ প্রথম দেখতেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রর খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য, দুজনেই শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলেই শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগেন্ট ইগোয়েস্টিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র শেষ পর্যন্ত তার ছাত্রীকে বিয়ে করলো। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। শুভ্র কলিং বেল বাজানোর আগেই তুলিকে বলল, তুলি। তুলি শুভ্রর দিকে তাকালো। তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, স্যাররা কি রিয়াকশন দিবে ভাবলেই ভয় লাগছে আমার। আমি এইভাবে কিছু হবে না, ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে, বাকিটা আমি সামলে নেব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ালো। শুভ্র কলিং বেল বাজালো। তারপর আরো একবার তুলির দিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসলো। শুভ্র যখন এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়ে যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ অব্দি জয় করতে জানে। দরজা খুলল ডাক্তার আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডাক্তার ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগেই দুজনের চোখ গেল পাশে নতমুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তুলি হালকা আওয়াজে দুজনকেই সালাম করলো। শুভ্র গিয়ে এসে দুজনকে ম্যানলি হাক করলো। তবে তুলিকে একবার দেখেই দুজনের কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই। দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকে চেয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখলো। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলির চোখ তুলে জানল। দু চোখে ভেসে ওঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা টেনে আনলো। তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ, মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি। ডাক্তার আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল। ফারহান! দুজনের এমন চেঁচিয়ে ওঠাতে শুভ্রর কানে হাত চাপলো। তুলি ভয়ে সেটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো। তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকি, ডিটেলসে পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, ভেতরে আই। তুলি, তুমিও ভেতরে আসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলো। আরিফের স্ত্রী সহ
আরিফের স্ত্রী মহু এগিয়ে আসলো। তুলি সালাম করলো তাকে। মহুও ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখেও তবুও কিভাবে যেন মহু চিনে ফেললো। কিছু ভেবে বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি, চাইল্ড বার্থ, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অথচ তুলির মনেই পড়ছে না সে মহু ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা। আরিফ শুভ্রর পাশে সোফায় মহুকে বলল, মহু, শুভ্রর ওয়াইফ ও, আর আমাদের স্টুডেন্ট অলসো, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকারি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকেই ছোট বিষয় নিয়ে শুভ্রকে টিটকারি করে, আর এখন পেয়েছে জলজ্যান্ত বিষয়, টিটকারির আবার করবে না? মহু প্রথমে অবাক হয়েছে, পরপরই মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট, এটা এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমিও না, এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে। আরিফ ভ্যাবাচাকা খেয়ে গাপ বলল, মহু, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছো? বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না, আবার লাফানো। মহু মুখ ভেঙালো, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে? ছি, শোধরাবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো। টপিক পাল্টে বলল, শুভ্র, তুই অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে না? মহু, চট জলদি নাস্তা দাও, সঙ্গে গরম গরম চা। চা খেয়েই বেরিয়ে যাব আমরা। মহু আর দেরি করে না, তুলিকে ভেতরে নিয়ে যায়। মহিলারা যেতেই আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে। শুভ্র বাঁকা চোখে আরিফের পাল্টি খাওয়া দেখলো। আরিফ নিজেকে প্রস্তুত করলো, তারপর গম্ভীর স্বরে বলল, কাহিনী ঝাড়ো। তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বলবি না? তুই ওরকম ছেলেই না, আমি জানি। ফারহানও ওদিকে উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র তারপর দুজনকে পুরো কাহিনী শোনালো। সব শুনে ফারহান বলল, তুলি মেনে নিয়েছে তোকে? শুভ্র উত্তর দিল। বোধহয় ট্রাই করছে। আর তুই? আরিফের প্রশ্নে শুভ্র থামলো, পরপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি। আই থিঙ্ক আমার ওকে ভালোই লাগে। শি ইজ এ ম্যাচিওর গার্ল, চিন্তা ভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আম্মু তুলির সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সবসময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম জানিস, সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কিনা। বাট নাও আই অ্যাম স্যাটিসফাইড। তুলি সব দিকেই আমার কাছে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনে আরিফ এবং ফারহানকে নিশ্চিত হতে দেখা গেল। ফারহান বলল, এই ট্যুরটা তোদের জন্য খুব কাজে দেবে। ভালো করেছিস, তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে। তোদের ফার্স্ট হানিমুনও সেরে গেল বেটা। শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার ফাঁকে আরিফকে রান্নাঘর থেকে ডাকলো মহু। আরিফ উঠে নাস্তার রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্টেশনের উদ্দেশ্যে। আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য। শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসে খাগড়াছড়ির দীঘিনালা অবধি যাবে। তাই তারা এই বাসেই ঠিক করেছে সাজেক যাওয়ার জন্য। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞেস করলো, কিছু কিনবে বাসে খাওয়ার জন্য? তুলি আশেপাশে একবার দেখে বলল, আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশের দোকান দেখে বলল। আমি দেখি পাই কিনা, তুমি মহুর সাথে দাঁড়াও। শুভ্র তুলিকে মহুর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে চলে গেল। মহু জিজ্ঞেস করলো তুলিকে, শুভ্র আবার কোথায় যাচ্ছে? আচার কিনতে। কে খাবে, তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়ালো। মহু হালকা হেসে বলল, আমার কাছে আছে, আবার আনাতে গেলে কেন? আচার তো আমার কাছে কয়েক মাস থেকে সব সময় থাকে। কেন ম্যাডাম, আপনি এত আচার পছন্দ করেন? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো। মহু মৃদু হাসলো, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, এ নিয়ে আসার পর বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায়। তুলি খানিক বিস্মিত হলো, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? হুম, বরং আমার মাইন্ড ফ্রেশ হবে। কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছি, অযথা চেঁচাচ্ছি। আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম। ও কিছু বলে না আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার।
ডেইলি লাইফের এমন ঝুটঝামেলা থেকে কদিন রেহাই দরকার, তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হয়, মানুষটার কি ধৈর্য, এমন একটা অবস্থা এইভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তুলি হলে বিছানায় ল্যাদ খেয়ে পড়ে থাকতো, নিজেও যন্ত্রণায় ভুগতো, আশেপাশের সবাইকেও জ্বালিয়ে মারতো। তুলি হালকা হাসলো। এর মধ্যে শুভ্র এসেছে, হাতে পলিথিন, আচারের সঙ্গে আরো হাবিজাবি চকলেটস আর চিপসও কিনে এনেছে। আরিফও এর মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে কিছুক্ষণে হয়েছে। মোহর শরীর খারাপ লাগছে। আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা হেলিয়ে বাইরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলির ইচ্ছে করছে শুভ্রর কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে হচ্ছে না। শুভ্র তো আগ বাড়িয়ে কিছু বলছে না। তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে? সেই কখন থেকে ওরা দুজনে চুপ করে বসে আছে বাসে। কেউ কি তাদের দেখে বলবে এরা সদ্য বিবাহিত কোন কাপল? তুলি বিরক্ত হয়ে বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগত নড়ছে। তুলি তাই ঠিকঠাক মাথা রাখতে পারছে না, উল্টে ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়েই রাখলো। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল। এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে। তুলি ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্রর বলতে ইচ্ছে হচ্ছে। তুলি চাইলে শুভ্রর কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জা আর সংকোচে বলতে পারছে না। তাও সে বলল, তুলি, তুলি, এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসের ধাক্কায়। রাস্তাটা বেশি ভালো না। তুলির ধ্যান ভাঙে। ঘুম থেকে উঠে বসে আবারও সোজা হয়ে শুভ্রর দিকে যায়। ঘুমে চোখ মেলতে পারছে না তুলি, চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে। শুভ্র বলল, কি দেখছো? তুলি লম্বা হামি তুলে বলল, ঘুমোবো কোথায়? আমি সিটটা পেছনে হেলানো যায় না আর? শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখলো, তারপর বলল, না, আর যাবে না। তুলির তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো? কিন্তু বলতে পারলো না। তাদের সম্পর্ক 8-10টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না। তুলি দীর্ঘশ্বাস ফেলল, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সিটে মাথা রেখেই চোখ বুঝলো, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির। শুভ্র সব দেখছে। একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব বলতে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা, কিন্তু গলায় যেন আজকেও পাথর বসিয়ে দিয়েছে। শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিতা স্ত্রী হিসেবে তুলির পাশে বসে আছে, হানিমুনে যাচ্ছে তারা। এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। তুলি ঘুমাতে পারছে না ভালো করে, তাই শুভ্র একদম নিজেকে শক্ত করলো। কাচুমাচু হয়ে তুলিকে ডাকলো, তুলি, এই তুলি, উঠো। আমার ঘাড়ে মাথা রেখে শোও। এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো। তুলি এ কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো। শুভ্র আচমকায় চোখ খোলায় ভেবাচাকা খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার ফেলে শুভ্রর দিকে চেয়ে থাকলো। আরেকবার বলুক সে। তুলি মরিয়া হয়ে ঝাঁপাবে তার কাঁধে। শুভ্র বুঝলো তুলি হয়তো শুনতে পারেনি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধিমে আওয়াজে বলল, ঘুমাবে তুমি? এভাবে ঘুমালে ব্যথা পাবে। অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসলো। লজ্জায় অবনত হয়ে হালকা সরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে। শুভ্রর গা এই প্রথম কোনো নারী স্পর্শ করলো, কাঁধে মাথা রাখলো। সেই নারীটি তার স্ত্রী। ব্যাপারটা কত সুন্দর। শুভ্রর হাত যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করলো। আরামে চোখ বুঝলো তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও। আই এম দেয়ার। তুলির কথাটা কি যে ভালো লাগলো। বোধহয় শুভ্রর কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে। তুলি একবার মাথা তুলল। শুভ্র তাকালো। তুলি বলল, থ্যাঙ্কস সব কিছুর জন্যে। শুভ্র হাসলো খানিক। তুলি আবার আরাম করে শুভ্রর কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। বাস এসে থেমেছে দীঘিনালিতে। এখান থেকে আর কোনো বাস যাবে না। বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিপ গাড়ি। সাজেকের সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে।
তুলি বাস থেকে নেমে মুখে পানি ছেটালো। ঘুমে চোখ খুলতে পারছে না সে। শুভ্রর হাতে সব ব্যাগ। সে এক পাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল, বলল। চা খাবে তুলি? ঘুম কাটবে তাহলে। তুলি হামি ছেড়ে বলল। খাবো, আপনি? শুভ্র হেসে উত্তর দিল। চায়ে কখনো আমার না নেই, সর্বদা হ্যাঁ। তুলি হেসে ফেললো। হেসে হেসে আনমনে বলল। ভালোই হয়েছে, দুজন চা পাগল, মাঝরাতে চাঁদ দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে। শুভ্র হাসলো। তুলির তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন। ব্যাপারটা শুভ্রর ভীষণ ভালো লাগলো। শুভ্র মুচকি হেসে চা আনতে গেল। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো। ওদের 6 জনের জন্যই এক একটা চাঁদের গাড়ি লেগেছে। 6 সিটে 6 জন। সাজিকের পথটা বেশ সুন্দর। বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্রর উপরে পড়ে যাচ্ছে। অন্যও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তানাবুদ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারলো, ফিসফিস করে বলল। ওড়নায় পিন দিয়ে দাও, খুলবে না আর। তুলি তাই করলো। তুলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্র বাম হাতে তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তুলি শুভ্রর দিকে চেয়ে শুভ্র নিরন্তর বসে গল্প করছে আরিফ ফারহানদের সাথে, অথচ এখনো এক হাতে তুলিকে আগলে আছে। তুলি শুভ্রর যত্নে আরো একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কতটা অসাধারণ শুভ্র, সেটা কি শুভ্র কোনোদিনও জানবে? তুলি এতটা সেফ অনুভব করলো, এতটা যত্নে এতদূর নিয়ে আসার জন্য তুলির শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সেটাও কি শুভ্র মহোদয় জানবে? তুলি একদিন জানাবে, সব জানাবে। একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দার দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে কাবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রর প্রেমে পড়েছিল। একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল। একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল এই মানুষের প্রতি। তুলি বলবে, একদিন অবশ্যই বলবে। সেও জানো পুরুষ হিসেবে সে কতটা ঠিক, কতটা অসাধারণ। সাজেকের একটা রিসর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসর্ট। শুভ্ররা রিসেপশনের কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকেই বিস্ময় নিয়ে চারিদিক দেখলো। কাঠের দরজা, দেওয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুব ভালো লাগলো। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসোর্টটা, আমার ভালো লেগেছে অনেক। শুভ্র মৃদু হাসলো, বলল, সাজেকের মোস্ট অফ দ্য রিসর্ট এরকমই থাকে, এটাই সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো, কাঠের সব কিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, কোনো কৃত্রিম সাজসজ্জা থাকবে না, যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায় যে, ওগুলোও থাকবে। মনে হবে আমরা ধুলোবালি জমা শহরে নয়, গ্রামে কোনো এক পাহাড়ের উপর থাকছি। বেশ হবে না বলেন? কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্রর দিকে ঘুরল তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে, ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র আনমনে চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ভ্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তোমাকে। তুলি ভ্রু কুচকে ফেললো। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুজনকেই ঘিরে ধরলো। শুভ্র ইতিউতি চেয়ে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলেই শুভ্র আগে আগে বারান্দায় থেকে রুমে ঢুকে গেল। তুলি পেছনে দাঁড়িয়েই রইল, টালমাটাল চোখে চেয়েই রইল শুভ্রর চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকলো। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল। শুভ্র মাথা তুলে তাকালো তখন। আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এতটা অদমনীয় মনে হচ্ছে কেন? তুলি সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন? শুভ্র মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ, প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করে বের হয়েছে। টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল,
আমি এসে গেছি, গোসল করবেন না আপনি? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে গেল। এক নজর তুলির ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্রর যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হলো প্রায় আধা ঘন্টা পর। সারাদিন জার্নি করে গায়ে মনে হয় ধুলোর বস্তা লেগে আছে, তাই আজ গোসলে বেশ দেরি হয়ে গেছে তার। তুলি তখনও চুল ঝাড়ছে, কোমর অব্দি বেশ ঘন চুল তুলির। চুল ঝাড়তেও বড্ড কষ্ট হচ্ছে তুলির, হাত মনে হচ্ছে ভেঙে আসছে। তুলির চুলের পানিতে মেঝে পুরো ভিজে গেছে। শুভ্র টাওয়াল দিয়ে নিজের চুল মুছে বলল। তুলি চুলটা বাঁধো, মেঝে একদম ভিজিয়ে দিয়েছো দেখো। তুলি পেছনে ফিরল, শুভ্র কথা বলতে বলতে এগুলো। চুল আগে বেঁধে পানি ঝরাও, দেন খুলে ঝাড়বে। এভাবে চুল ঝাড়লে হেয়ার ড্যামেজ হতে পারে। এক চিৎকার দিয়ে শুভ্র ভিজে মেঝেতে পা পিছলে সোজা তুলির গায়ের উপর পড়ল। এভাবে পড়ায় তুলি শুভ্রর ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়ল বিছানার ওপর। হঠাৎ টাল সামলাতে না পেরে শুভ্রর হাত পেঁচিয়ে ধরল তুলির মেথিন কোমর। ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনেই প্রথম এমন স্পর্শে তুলির এক প্রকার থমকে গেল। শুভ্র সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করে সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল এ নতুন দম্পতির। শুভ্রর সমস্ত ভার তুলির উপর পড়তেই এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্রর বুকে দু হাত চাপতেই শুভ্র চট জলদি তুলির উপর থেকে উঠে পড়ল। তুলির বুক উঠানামা করছে, ভয় পেয়ে গেছেও। সঙ্গে সঙ্গে প্রথমবারের ন্যায় শুভ্রর ঠোঁটের স্পর্শ হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিচ্ছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে থাকলো। তুলি ভয়ে শুয়ে আছে, এখনো যেন ঠিক হতে পারছে না। তুলির কোনো সাড়া শব্দ না পেয়ে শুভ্র পেছনে ঘুরল। তুলি শুয়ে আছে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিচ্ছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে শুভ্রর হাত চেপে ধরে আস্তে করে উঠে বসলো। তারপর দুজনেই চুপচাপ, শুভ্র মেঝের দিকে চেয়ে, তুলিও সেই রকম ভাবেই বসে আছে। খানিক পর হঠাৎ দুজন একসঙ্গে বলে উঠল, শুভ্র, সরি। নিজেরা বলেই নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল, তুলিও শুভ্রর দেখা দেখি হেসে উঠল। শুভ্র বলল, সরি বলার দরকার নেই আমাদের কারোরই। ইটস প্রিটি নর্মাল বিটুইন আস। তুলি হঠাৎ এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। কপালের ভিজে চুল কানের পেছনে গুজতে গুজতে বলল, হঠাৎ শুভ্র বিছানার দিকে চাইল, তারপর দ্রুত উঠে দাঁড়ালো। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাও ভিজিয়ে দিয়েছো। শুভ্রর কথা শুনে তুলি পেছনে তাকালো। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে জিহ্বা কামড়ে বাঁকা চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভ্রু কুচকে চেয়ে আছে তুলির দিকে। তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে টাওয়েলটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলির টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করলো না। তুলির হাত থেকে টাওয়াল কেড়ে নিয়ে তুলির পেছনে এসে দাঁড়ালো। আলগোছে চুল মুছে দিতে থাকলো আর তুলিকে শোনাতে লাগলো কিভাবে চুল মুছতে হয়, তার হাজারো টিপস। তুলি এসব শোনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া ভেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তখনই আকণ্ঠ। শুভ্র বেশ যত্নে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মিলে এসে দ্রুত নিজের গায়ের জ্যাকেট জড়াতে জড়াতে বলল, দ্রুত চলো, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে, হোটেল বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলি আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রদের জন্য। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন। তখন রাত প্রায় 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়েছিল, তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো
রাতে সাজিকের রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিন জার্নি করে রাতে বিছানায় এসেই দুজন ক্লান্ত দেহে কয়েক মিনিটেই ঘুমিয়ে পড়েছিল। ভোর হয়নি এখনো, সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যেই। সাজিকের সকল সৌন্দর্যের মধ্যে প্রধান হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা।